ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আগের দিন আমরা ধাতুবিদ্যা চ্যাপ্টারে আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রসঙ্গে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ধাতুর ক্ষয় সম্বন্ধে। ধাতুর ক্ষয় কথাটা বললেই আমাদের মাথায় কি আসে? ধাতু ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। বাতাসে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদির উপস্থিতিতে ধাতুর ক্ষয়ে যাওয়াকেই বলা হয় ধাতুর ক্ষয়। এর খুব সাধারণ একটা উদাহরণ আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি, সেটা হচ্ছে লোহায় মরচে পড়ে যাওয়া। তোমরা দেখে থাকবে লোহার গায়ে বাদামি বর্ণের একটা আস্তরণ দীর্ঘদিন খোলা বাতাসে লোহা পড়ে থাকলে দেখা যায়, যেটা কারণে লোহা ভঙ্গুর হয়ে যায় এবং যার কারণে লোহা ধীরে ধীরে ক্ষয় পেয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। তো লোহার কথা আলোচনা করলাম। এরকম কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এই সমস্ত ধাতুগুলোর ওপরেও বায়ুর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পর উপস্থিতিতে ক্ষয়প্রাপ্তি ঘটে। এখন আলোচনা করব মরচে, যেটা আমি একটু আগে আলোচনা বললাম। মরচে কিভাবে পড়ে, মরচের রাসায়নিক সংকেতই বা কি এবং মরচে কিভাবে আসে। দেখো, বিশুদ্ধ লোহাতে কিন্তু মরচে ধরে না। লোহার মধ্যে যদি কোনো অবিশুদ্ধি, বিশেষ করে কার্বন থাকে, তখন সেই লোহাতে মরচে পড়ে। দিল্লিতে যে লৌহস্তম্ভ, মানে গুপ্ত যুগের লৌহস্তম্ভ, বহুদিনকার আগের তৈরি, সেটাই ইস্পাত নির্মিত হওয়ায় তার গায়ে কিন্তু এখন অব্দি কোনো মরচে পড়েনি, এতদিন পরে। তো এ গেল এক রকমের কথা। তো এবারে দেখে নেব যে মরচে কিভাবে পড়ছে। মরচে পড়া হচ্ছে লোহার ক্ষয়। এখানে লোহার ক্ষেত্রে যেখানে মরচে পড়ার কথা বলছি, লোহা কাজ করে অ্যানোড হিসাবে। লোহার মধ্যে যে অশুদ্ধিগুলি থাকে, আমি আগেই বলেছি বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না, কিন্তু তাতে যদি অশুদ্ধি থাকে তখন সেখানে কিন্তু মরচে পড়ে। তো সেই অশুদ্ধিগুলি কাজ করে ক্যাথোড হিসাবে, এবং জল বা কার্বন ডাই অক্সাইড যুক্ত জল, বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বন ডাই অক্সাইড যুক্ত জল বা জলীয় বাষ্প হলো তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে একটা রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে এবং অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। অ্যানোডে লোহা সে ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়নে পরিণত হয়। আমরা জানি অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হয়, তো সেখানে Fe বা লোহা সেই ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়ন হিসাবে দ্রবণে আসে। এবং ক্যাথোডে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে জলের আয়নীভবনে উৎপন্ন হয় H+ এবং OH- আয়ন। এখানে H+ আয়ন ক্যাটায়ন, তো এই H+ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হতে পারে, অথবা কিছু হাইড্রোজেন জলের বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জলে পরিণত হতে পারে। এই জল আবার পরবর্তীতে সেখান থেকে OH- আয়ন উৎপন্ন করে, এটা আমরা আগে দেখলাম। তার মানে সিস্টেমে OH- আয়নের আধিক্য বাড়ে। এবার OH- আয়নের আধিক্য যখন বাড়ে, সে Fe2+ আয়ন, যেটা আগে থাকতেই উপস্থিত ছিল, তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ফেরাস হাইড্রোক্সাইড। ফেরাস হাইড্রোক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে
Fe2O3.3H2O। এটাই হচ্ছে মূর্চের সংকেত। অ্যাকচুয়ালি মূর্চের কোনো নির্দিষ্ট সংকেত হয় না, এটিকে বলা হয় শোধক ফেরিক অক্সাইড। শোধক কথাটার মানে হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইড। Fe2O3 হচ্ছে ফেরিক অক্সাইড, তার সঙ্গে এখানে 3 অণু জল রয়েছে। এটা 3 অণু হওয়ার জায়গায় আমরা এটা XH2O বলেও বলতে পারি। XH2O মানে হচ্ছে জলের সংকেত, জলের অণুর সংখ্যা সেখানে 2ও হতে পারে, 3ও হতে পারে, সেটা নির্দিষ্ট নয়। এই কারণে মূর্চের কোনো নির্দিষ্ট রাসায়নিক সংকেত নেই, তো এটাকে বলা হয় সেই কারণে শোধক ফেরিক অক্সাইড বা জলযুক্ত ফেরিক অক্সাইড। এইভাবে মূর্চে পড়ে এবং এর ফলে লোহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং আস্তে আস্তে সেটা ভঙ্গুর হয়ে যায়। এবার আলোচনা করব আরো কতগুলি ধাতুর ক্ষয়প্রাপ্তির প্রসঙ্গে, যেমন তামা। তোমরা দেখে থাকবে তামা বা দস্তা এই সমস্ত যে কোনো জিনিসপত্র দীর্ঘদিন আর্দ্র বাতাসে পড়ে থাকলে এর গায়ে একটা সবুজ রঙের আস্তরণ দেখা যায়। এই সবুজ আস্তরণটাই হলো তার সঙ্গে বাতাসের যে জলীয় বাষ্প বা অক্সিজেনের বিক্রিয়ার ফলে তৈরি হওয়া রাসায়নিক যৌগ, যেটা কারণে যে কারণে ধাতুগুলি ক্ষয়প্রাপ্তি হচ্ছে। তামার ক্ষেত্রে তামা বাতাসের অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এর উপস্থিতিতে তৈরি করে বেসিক কপার কার্বনেট বা ক্ষারকীয় কপার কার্বনেট। এই কারণে তামার গায়ে দেখা যায় একটা সবুজ একটা আস্তরণ পড়ে যেতে দেখা যায়, সেটা হচ্ছে এই বেসিক কপার কার্বনেটের উপস্থিতির জন্য। তো বেসিক কথাটা কেন বলা হচ্ছে, এখানে OH মাইনাস আয়ন, যেটা হাইড্রক্সিল আয়ন, যেটা ক্ষারের মধ্যে থাকে, সেইটির উপস্থিতি আছে, তাই এটাকে বলা হয় বেসিক কপার কার্বনেট। একই রকম ভাবে যদি সালফার ডাই অক্সাইড উপস্থিতি বাতাসে থাকে, সেখানে তৈরি হবে বেসিক কপার সালফেট বা ক্ষারকীয় কপার সালফেট। এগুলো সবই হচ্ছে ধাতুর ক্ষয়জনিত কারণে উৎপন্ন হওয়া পদার্থ, রাসায়নিক পদার্থ, যেটা ধাতুর উপরে জমা হয় এবং ধাতুকে ভঙ্গুর করে তোলে। জিঙ্ক, দস্তা, সেটাও কিন্তু বাতাসের অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এদের উপস্থিতিতে তৈরি করে জিঙ্ক কার্বনেট, মানে বেসিক জিঙ্ক কার্বনেট। এই কারণে তোমরা হয়তো দেখে থাকবে অ্যালুমিনিয়াম ঠিক একই রকম ভাবে ক্ষয়প্রাপ্ত হয়। অ্যালুমিনিয়ামের কোনো পাত্র দীর্ঘদিন পড়ে থাকলে তার উপরে একটা সাদা রঙের আস্তরণ পড়ে, সেখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ তৈরি হয়। তো সেটাও ধাতুর সঙ্গে বাতাসের যে কম্পোনেন্ট গুলো আছে তাদের বিক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া পদার্থ। তো এছাড়া তামা বা অ্যালুমিনিয়াম বা দস্তার তৈরি পাত্রে কোনো আচার বা টক জাতীয় খাবার রাখা যায় না, তার কারণ টক জাতীয় খাবারে থাকে H+ আয়ন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, প্রত্যেকটি বিক্রিয়াকেই বাতাসের মানে মূর্চে পড়া থেকে নিয়ে যতগুলি বিক্রিয়া বললাম, লোহার সঙ্গে, কপারের সঙ্গে বা দস্তার সঙ্গে, প্রত্যেকটি বিক্রিয়াকে H+ আয়ন প্রভাবিত করে। মানে যদি সামান্য পরিমাণ অ্যাসিডের উপস্থিতি থাকে বা ক্লোরিনের উপস্থিতি থাকে, ক্লোরাইডের উপস্থিতি থাকে, তাহলে এই বিক্রিয়াগুলি আরো দ্রুত হয়। তাই অ্যালুমিনিয়াম পাত্রে আচার বা চাটনি জাতীয় খাবার রাখা উচিত না। এর আগে আমরা সংকর ধাতু যেমন পেতল বা কাঁসার ক্ষেত্রে দেখেছি, সেখানে কপার, দস্তা দুটি উপস্থিত থাকে। তো সেই জাতীয় পাত্রে এই সমস্ত টক জাতীয় খাবার রাখার আগে আমাদের দেখে নেওয়া দরকার যে ধাতুটি কোনোভাবে ক্ষয়প্রাপ্তি ঘটছে কিনা বা তার মধ্যে কোনো দাগ তৈরি হচ্ছে কিনা। যদি সেরকম হয় তাহলে কিন্তু সেই পাত্রে
খাবার রাখা এড়িয়ে চলতে হবে। এগুলি অত্যন্ত বিষক্রিয়া তৈরি করে শরীরে, মানব শরীরে, এবং মানব শরীরের ক্ষতিকর প্রভাব দেখা যায়। তাই আমাদের সে কথা মাথায় রাখতে হয়। ধাতুর ক্ষয়ের কথা বললাম, এবারে জেনে নেব যে ধাতুকে ক্ষয়ের হাত থেকে কিভাবে বাঁচানো যায়। তোমরা দেখে থাকবে বাড়িতে লোহার গ্রিলের ওপরে তেল রঙের প্রলেপ দেওয়া হয়। আলকাতরা বা তেল রঙের প্রলেপ দিলে লোহা বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সেটি মরিচাবিহীন অবস্থায় থাকতে পারে। এছাড়া লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তাছাড়া লোহার উপরে তড়িৎ লেপন প্রক্রিয়ায় নিকেলের প্রলেপ দেওয়া যেতে পারে, এতেও কিন্তু লোহা মরচেবিহীন থাকে। এছাড়াও মাটির তলায় যে লোহার পাইপ থাকে তার সঙ্গে অধিক ধনাত্মক কোনো মেটাল মানে ম্যাগনেসিয়াম বা এই জাতীয় কোনো ধাতুর সঙ্গে সেটাকে যদি যোগ করিয়ে রাখা হয়, সেটাও কিন্তু মরচে পড়াকে রক্ষা করে, মরচে পড়ার হাত থেকে রক্ষা করে। তো এই গেল ধাতুকে কিভাবে মরচে পড়ার হাত থেকে বা লোহার দ্রব্যকে কি করে মরচে পড়ার হাত থেকে রক্ষা করা যায়। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। আমরা আলোচনা করলাম আজকে ধাতুর ক্ষয় নিয়ে। আজকের ক্লাস এখানে শেষ হলো, সে সঙ্গে চ্যাপ্টারটাও শেষ হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারো। আজকে তাহলে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো।